লেখিকা অনিন্দিতার গড়মিল। ফোনটা যখন এলো তখন সৌগতা বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে গুনগুনিয়ে গান গাইছিল। মাসখানেক বাদেই তার বিয়ে। মায়ের পুরনো গয়নাগাটি পালিশ করতে দেওয়া হয়েছে। তাছাড়া পছন্দসই নতুন কিছু কিনতে হবে। অতিথিদের নেমন্তন্ন পর্ব চলছে। ক্যাটারার, ফটোগ্রাফার, ভেন্যু বুকিংয়ের জন্য বেশ কয়েক লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে। ফার্নিচার, নমস্কারি সবকিছুই অগ্নিমূল্য। ভাত টাত খেয়ে টাকা তুলতে ভাড়া গাড়ি চেপে ব্যাংকে গেছে বাবা সৌরাশিস আর ছোড়দা সৌমিক। ফেরার পথে গয়নার দোকানে অ্যাডভান্স করে ফিরবে, আরও কিছু কেনাকাটাও করতে পারে। প্রজাপতির মতো উড়তে উড়তে গিয়েই ফোনটা ধরলো সে। তারপরই ধপ করে বসে পড়লো মাটিতে। মোবাইলটা ছিটকে গেল দূরে। রাস্তার মধ্যে বাবা অজ্ঞান হয়ে গেছে, এটুকু শোনাই তার জন্য যথেষ্ট ছিল। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে যখন বাড়ি ফিরল সৌগতা, তখনও মন্দিরা দেবী মাথায় হাত দিয়ে বসে। কি আনন্দ নিয়ে গেল মানুষটা, আর কি হয়ে গেল এখন মেয়ের বিয়েটা, কিছুই যেন আর মাথায় ঢুকছে না তার। অনেকগুলো টাকা গো, প্রায় 10 লক্ষ। এতগুলো টাকা যে কিভাবে আবার জোগাড় করব আমি তো ভাবতেই পারছি না। সৌমিক বলল, তুমি গয়নার ডিজাইন পছন্দ করো, আমি টাকাটা নিয়ে আসছি। খানিকক্ষণ কেটে যাওয়ার পর দেখি গাড়ি নেই, সৌমিককেও কোথাও দেখা যাচ্ছে না। এখন শুনলাম সে নাকি। কথা পুরোপুরি শেষ করতে না দিয়ে উৎকণ্ঠিত স্বরে মন্দিরা বলে উঠলেন, সৌমিক তো তোমার সঙ্গেই ছিল, তাকে একা রেখে বা তুমি নামলে কেন? ছেলেটা এখন কোথায়? টাকাগুলো তো ওর সঙ্গেই ছিল। ছোড়দা হাসপাতালে, চিন্তিত ভঙ্গিতে বলল সৌগতা। ভাড়ার গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়েছিল। অজ্ঞান অবস্থায় সেখানেই পড়েছিল বেশ খানিকক্ষণ। স্থানীয় এক সহৃদয় ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছে। ভাগ্যিস ফোনটা নেয়নি, আর লাস্ট কল আমাকে করেছিল। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবরটা পেয়েছি। যেটুকু শুনলাম আপাতত অবজারভেশনে রেখেছে ওকে, বিকেলে ছেড়ে দেবে। চোট খুব একটা গুরুতর নয়। সব শুনে দেবাশিসও এসে পড়েছেন ভাইয়ের বাড়িতে। পাশাপাশি বাড়ি। সৌরাশিস মোটামুটি একটা চাকরি করলেও দেবাশিস নিম্ন মধ্যবিত্ত। বাবার জমিতে সৌরাশিস নতুন বাড়ি তুলেছেন। দেবাশিস থেকে গেছেন পুরনো একতলা বাড়িতেই। আজ সকালে এক প্রকার যেচেই ছেলেকে পাঠিয়েছিলেন ভাইয়ের সঙ্গে গিয়ে টাকাগুলো তুলে আনার জন্য। বয়স হয়েছে, একা যাবে মানুষটা। এখন গয়নার দোকানে যাওয়ার পথে এমন দুর্ঘটনা। নিজের ছেলে হাসপাতালে ভর্তি, তবু এসেছেন ভাইয়ের কাছে সহানুভূতি জানাতে। সোফায় এমনভাবে বসে আছেন যেন মনে হয় কোমরটাই ভেঙে গেছে। চিন্তিত ভঙ্গিতে বলে সৌগতা, একবার তো লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জিডি লেখাতে হবে। অতগুলো টাকার ব্যাপার, মনের শান্তির জন্য লেখানো যেতেই পারে, কিন্তু টাকাটা কি আর ফেরত পাওয়া যাবে? ও টাকা আর ফিরবে না। কপালে করাঘাত করেন সৌরাশিস। বিয়েটা বোধহয় আর হবে না। ওরা কি আমাদের এই অবস্থার কথা মেনে নেবে? মধ্যবিত্ত ঘর থেকে এক লপ্তে 10 লাখ টাকা বেরিয়ে গেল। কিভাবে সব কিছু সামলাবো জানি না। আমি বরং অভিনবদের বাড়িতে একটা ফোন করি। বাড়ির একমাত্র মেয়ের বিয়েটা এভাবে ভেঙে যাবে? কাতর কণ্ঠে বলে উঠলেন দেবাশিস। আমার অবস্থা তো জানিসই। কোনোভাবেই কি নতুন করে টাকার জোগাড় করা যায় না? কিভাবে জোগাড় হবে দাদা? বাড়ি তৈরির পর আমার প্রভিডেন্ট ফান্ডেও তো বেশি নেই আর। গয়নাগাটি, নমস্কারি, অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়ার খরচ, নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল দাদা। বিয়ের মোটে আর 1 মাস বাকি, কিভাবে জোগাড় হবে সব? সোফায় বসা মন্দিরা দেবী আর একবার ফুপিয়ে উঠলেন। এখনও মেনে নিতে পারছেন না সৌগতার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে। কে করলো এমনটা? কেন করলো? একটা সাধারণ চাকরি করা বয়স্ক মানুষের টাকা মেরে কেউ কি কখনো ভালো থাকতে পারে? ইতিমধ্যেই 2 দিন কেটে গেছে। বাড়ি ফিরেছে সৌমিক। এখনও সে ভয়ে বিহ্বল। বিশ্বাস করতে পারে না এমন কোনো ঘটনা সত্যি তাদের সঙ্গে ঘটেছিল। ভাড়া করা গাড়ির গ্যারেজে গিয়েছিল তারা। সেদিনের পর থেকে চালক আর সেখানে পদার্পণ করেনি। মালিকের দামি গাড়িটা মিলেছিল খালপাড়ে। পাগলের মতো চারদিকে হন্যে হয়ে ছুটে টাকা জোগাড়ের চেষ্টা করেছেন সৌরাশিস। ভালো মতোই জানেন আলাপের কিছুদিনের মধ্যেই সৌগতা অভিনবকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। তাই এখনো প্রাণে ধরে ঘটনাটার কথা মেয়ের হবু শ্বশুরবাড়িতে জানাতে পারেননি। টাকার অভাবে শেষ পর্যন্ত যদি বিয়েটা ভেঙেই যায়, আর সেই আফসোসে মেয়ে যদি কিছু করে বসে, কোনোদিন কি নিজেকে তিনি ক্ষমা করতে পারবেন? 4 দিনে দিন জেঠুর বাড়িতে গিয়ে দেখলো ছোড়দা নেই, ঘরের আনলাও ফাঁকা।
আলাদা বাড়ি করে উঠে যাওয়ার পরও এই বাড়িতে সৌগতার অবাধ দ্বার। জেঠিমার কাছে গিয়ে নরম সুরে বলল, ছোড়দাকে বাড়িতে দেখলাম না তো, কোথায় গেল অসুস্থ শরীর নিয়ে? গেল আর কোথায়, আমার বোনের বাড়ি। গজগজ করে উঠলেন জেঠিমা। তোর জেঠুই জোর করে ধরে নিয়ে গেল, বলল এখানে থেকে খালি ট্রমায় ভুগছে, নিজেকে অপরাধী মনে করছে, ভাবছে যদি গাড়িটায় না থাকতো সেদিন, জায়গা পরিবর্তন করলে যদি মনটা শান্ত হয়। আরে বাবা, সব কিছু কি এতই সহজ? ভাগ্যে যা আছে তা তো মানতেই হবে। তোর বাবা তো কত কষ্ট করে বিয়ের জন্য টাকা জমিয়েছিল, কি হলো বল দেখি? আমার মনে হয় তোরা একবার ছেলের বাড়ির সঙ্গে কথা বলে দেখ। তোর জেঠু বলছিল মানুষগুলো নাকি খুব ভালো, নির্ঘাত তোদের সমস্যাটা বুঝবে। বাবা মনে হয় আজকালের মধ্যেই কথা বলবে জেঠিমা। ঠোঁট কামড়ে ভাবতে ভাবতে উত্তর দিল সে। তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। মন খারাপ করে থাকিস না, পেছন থেকে চেঁচালেন জেঠিমা। অফিস থেকে ফিরে দেবা খেতে চাই বলে খান কয়েক পেঁয়াজি ভেজেছিলাম, দুটো খেয়ে যেতে পারতিস তো। ততক্ষণে বেরিয়ে পড়েছে সৌগতা। জেঠিমার কথা তার কানে পৌঁছালো না। তোর কোন এক মাসতুতো না পিসতুতো দিদি পুলিশের উচ্চপদে আছে না? নম্বরটা একটু দিতে পারবি প্লিজ? আসলে একটা মিসহ্যাপ ঘটে গেছে আমাদের পরিবারে। বলবো বলবো, সব বলবো তোকে। তার আগে একবার তোর দিদির সঙ্গে সরাসরি কথা বলতে চাই। প্লিজ আলো, প্লিজ বন্ধু হিসেবে আমাকে একটু সাহায্য কর। মন দিয়ে সবটা শুনলেন এসএসপি রেবতী চ্যাটার্জি। সাধারণত এই ধরনের ফোন কল অ্যাটেন্ড তার প্রোটোকলের মধ্যে নেই, কিন্তু আলো বারবার করে বলল ব্যাপারটা এতক্ষণে তার যেন খানিক বোধগম্য হচ্ছে। পুলিশি জেরার ভঙ্গিতে বললেন, কাউকে সন্দেহ হয় তোমার? কোন থানায় রিপোর্ট লিখিয়েছো বললে? বউবাজার থানায়। আমতা আমতা করে বলল সৌগতা, এর আগে হচ্ছিল না দিদি, কিন্তু এখন হচ্ছে। মনে হচ্ছে ছোড়দাই হয়তো টাকা নিয়ে আসবে বলে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, তারপর অজ্ঞান হয়ে রাস্তায় খানিক পড়ে থেকে পরে হাসপাতালে ভর্তি, বাড়ি ছেড়ে ট্রমার নামে মাসির বাড়ি চলে যাওয়া। আমার জ্যাঠামশাইরা নিম্ন মধ্যবিত্ত, ছোড়দা ফ্রিল্যান্সিং করে আর বড়দা প্রাইভেট কোম্পানি চাকরি, তেমন টাকা পয়সা নেই। ছোড়দা সম্প্রতি কিসব ব্যবসা করার কথা ভাবছিল, কিন্তু টাকার জোগাড় নেই বলে। গাড়িটা কে বুক করেছিল, সৌমিক বোস নাকি তোমার বাবা সৌরাশিস বোস? বাবাই করেছিল, লোকাল কার এজেন্সি থেকে, মন্ডল কার এজেন্সি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। তুমি বা তোমার মা কি কাউকে বাবার ওই দিন টাকা তুলতে যাওয়ার কথা বলেছিলে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভেবে বলবে কিন্তু। না দিদি, কয়েক মুহূর্ত ভাবলো সে। কাউকে বলেছি বলে তো মনে পড়ছে না। জেঠুদের পুরো পরিবার অবশ্য জানতো। আরও 2 দিন কেটে গেল, সময় বয়ে যাচ্ছে নিজস্ব গতিতে। সামান্য কিছু টাকা জোগাড় হয়েছে, বেশিরভাগটাই এখনো বাকি। সৌরাশিসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন মন্দিরা, কিন্তু শুকনো সান্ত্বনায় অর্থের আমদানি হয় না। থমথমে মুখে বসে আছে সৌগতা। এমন সময় মোবাইলে এসএসপি রেবতী চ্যাটার্জির ফোন এলো। ঠিক বিকেল 5টায় আসছি, সবাই যেন বাড়িতে উপস্থিত থাকে, তোমার জেঠুর পুরো পরিবারও। আপনি কি সমাধান করে ফেলেছেন দিদি? কে নিয়েছে টাকাগুলো? উদ্বিগ্ন চিত্তে সৌগতা জিজ্ঞেস করে। সেই উদ্বিগ্ন ভাব চারিয়ে যায় পাশে বসা মানুষ দুটির চোখে মুখে। তেমনটাই ধরে নিতে পারো। আর তো কিছুক্ষণের অপেক্ষা, অপরাধীকে সামনাসামনি দেখো না হয়। জেঠুকে জানিয়ে দিও পুলিশ আসছে, সময় মতো যেন তোমাদের বাড়িতে চলে আসেন। ড্রয়িং রুমে সবাই উদ্বিগ্ন মুখে বসে। এমন সময় কলিং বেল বাজলো। দরজা খুলতেই বাদামি শার্ট পরা অভিনবকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেলেন সৌরাশিস। এই অসময় তুমি কেন বাবা? আমরা তো তোমার সঙ্গে যোগাযোগ করতামই। মন্দিরার দিকে তাকিয়ে ব্যস্ত সমস্ত স্বরে বললেন, অভিনব এসেছে, ভালো কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। কেক ছিল না ফ্রিজে? বাড়ির হবু জামাই বলে কথা। এই তোমার অপরাধী সৌগতা। পেছন থেকে রেবতী চ্যাটার্জির ধারালো কণ্ঠস্বর শোনা যায়। সেদিনের গোটা পরিকল্পনা এরই ছিল। তোমার বাবার যাবতীয় টাকা এই ছেলের কাছেই আছে। মুখে কোনো কথা নেই অভিনবর, মাথা নিচু। একবার কেবল সে সৌগতার দিকে চোখ তুলে তাকালো, পরক্ষণেই নামিয়ে নিল চোখ জোড়া। আপনি মিথ্যে বলছেন, বারবার বলেছে অভিনব। সে আমায় পাগলের মতো ভালোবাসে। প্রথম দেখার পর থেকেই আমি ছাড়া কারোর কথা মনে পড়ে না তার। এমন কাজ কখনো সে করতেই পারে না। উত্তেজনায় হাঁপাতে থাকে সৌগতা। শান্ত হও, শান্ত হও সৌগতা। তোমার বয়স কম, ইমোশনাল হওয়া স্বাভাবিক। এই বয়সে প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে মনের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, কিন্তু সত্যটা কঠিন হলেও মানতে যে হয়। আবেগের বশবর্তী হয়ে লোকাল কোনো কার এজেন্সি থেকে বাবা কার বুক করেছে। কত টাকা তুলবে বিয়ের জন্য?
সবটাই হবু বরকে বলে দিলে। সে যে কোনো রকম ক্ষতি করতে পারে অতি বড় দুঃস্বপ্নেও তোমার তা মনে হয়নি। ভাবতে পারোনি বলেই সজাগ হওনি। পারলে প্রথম থেকে তুমি সজাগ হতে। প্রথমবার জিজ্ঞেস করার সময় তুমি বলেছিলে চেনা পরিচিত কাউকে বলনি বাবার টাকা তোলার কথা। এই কেউয়ের মধ্যে যে তোমার হবু স্বামী পড়ে না সেটা বের করতে আমার 2 দিন লাগলো। নইলে হয়তো গতকালই কেস সলভ হয়ে যেত। হবু স্ত্রীর মুখে টাকা তোলার খবরটা জেনে নেচে উঠল অভিনবর হৃদয়। কবে থেকে একটা ব্যবসা করতে চাইছে সে, কিন্তু নানান বাধ্যবাধকতায় আর পেরে উঠছে না। অনেকটা টাকা ইনভেস্ট করতে হবে। এক লগ্ধে টাকাটা হাতে পেলে অনেক সমস্যার সমাধান হয়। ব্যবসা জমে গেলে সহজেই সে বড়লোক হতে পারবে। মণ্ডল কার এজেন্সির একজন ড্রাইভার বাবুলাল তার চেনা। তার সঙ্গে যোগাযোগ করে লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করলো। টাকায় কাজ হয়নি এমন কি হয়? যথারীতি বাবুলাল সেদিন গাড়ি নিয়ে তোমাদের বাড়িতে এলো। টাকা তোলার পর তোমার বাবা যেই না গয়নার দোকানে ঢুকেছে অমনি গাড়ির সামনে এসে দাঁড়ালো অভিনব। অবাক হওয়ার কিছু নেই। সে বাবুলালকে ট্রাকারের সাহায্যে ট্রাক করছিল, সেটা বাবুলালও জানতো। বোনের হবু স্বামীকে দেখে স্বাভাবিকভাবেই গাড়ি দরজা খুলে দেয় সৌমিক। বলে তুমি বসো, আমি এক্ষুনি আসছি। তারপর আর কি, সেন্ট্রাল লক করে গাড়ি চালিয়ে কিছু দূর এসে অপারেশন ক্লোরোফর্ম অজ্ঞান। তারপর নির্জন রাস্তা দেখে ফেলে দেওয়া। বন্ধ গাড়িতে অভিনব শাসিয়েছিল সৌমিককে। মুখ খুললে প্রাণে বাঁচবে না সে, যদিও শাসানের তেমন কোনো দরকার ছিল না। এমনিতেও সৌমিক মুখ খুলত না। কেন? অবাক কণ্ঠে প্রশ্ন করলেন মন্দিরা। খুড়তুতো ছোট বোনটিকে বেচারা যে পাগলের মতো ভালোবাসে। সে জানতো অভিনবর এমন রূপ সৌগতা মেনে নিতে পারবে না। তাই ভেবেছিল গয়না জিনিসপত্র ছাড়া এমনিতেই বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, বোনটা প্রাণে বেঁচে যাবে। কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব, ভয়, উৎকণ্ঠা। যদি কোনোভাবে বিয়েটা হয়ে যায় কি হবে একমাত্র বোনটার? ওখান থেকে ট্রমার শুরু। ভাবনায় জর্জরিত দেবাশিস কখনো গভীরভাবে তাকাননি ছোট ছেলের দিকে। বোঝার চেষ্টা করেননি তার মনের কথা। মুহূর্তে ছেলে নয়, তার কাছে অনেক জরুরি ছিল ছোট ভাইয়ের পাশে দাঁড়ানো। আমি সব টাকা ফিরিয়ে দেব, আমার বড্ড ভুল হয়ে গেছে। তুমি আমায় বিশ্বাস করো সৌ, প্লিজ আমাকে জেলে যেতে দিও না। মা বাবা বড্ড কষ্ট পাবে, তুমিও কি কষ্ট পাবে না? একদিন হলেও তো আমায় ভালোবেসেছিলে। সাময়িক উত্তেজনার পর থেকে চুপচাপ মাথা নিচু করে বসেছিল সৌগতা। ক্ষমার অযোগ্য অপরাধ করেছে সে। যে ছোড়দা তাকে ছোট থেকে আগলে রাখলো, দুদিনের পরিচিত একটা মানুষের মুখে 4টে ভালোবাসার কথা শুনে তাকেই কিনা মনে মনে সন্দেহ করে বসলো। এ লজ্জা সে রাখবে কোথায়? কিভাবে ক্ষমা চাইবে সে? ক্ষমা পাওয়ার যোগ্যতা আদৌ আছে তার? লালচে চোখ তুলে তাকালো সে অভিনবর দিকে। বিশ্বাস ভালোবাসা একবার মরে গেলে আর তা ফিরে আসে না। লোভ যেদিন তোমাকে অন্ধ করেছে সেদিনই তুমি আমার ভালোবাসা হারিয়েছ ওই বিশেষ নামে ডাকার অধিকার। চোখের সামনে থেকে নিয়ে যান একে। বোনের মাথায় একবার হাত রেখে বেরিয়ে গেছে সৌমিক। ধীর পায়ে বেরিয়ে গেলেন দেবাশিসও। ঘর ফাঁকা এখন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন রেবতী চ্যাটার্জি। দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেলেন সৌগতার দিকে। যা হওয়ার তা হয়ে গেছে। অতীত ভুলে এবার সামনে এগোনোর পালা। জেঠুর পরিবারের সামনে তোমার ধারণার কথা বলিনি, বললে ওরা মনে মনে কষ্ট পেতেন। বড্ড যে ভালোবাসেন তোমায়। তোমার ভাগ্য ভালো যে পরিবারের সবাই তোমায় ভালোবাসে। এত ভালোবাসা সবার জীবনে জোটে না। জীবনে চলার পথে সঠিক মানুষের দেখা পাবে ঠিক, শুধু তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে। চলে যাচ্ছেন রেবতী চ্যাটার্জি, ভালোবাসাহীন জীবনের গোপন দুঃখ বুকে নিয়ে। কেন সেদিকে তাকিয়ে বারবার মন্দিরার চোখ জলে ভরে আসে? মা বলেই বুঝি এই বেদনার স্বরূপ তিনি জানেন। নীরব চোখের চাউনিতে দু সমুদ্র বেদনা লুকিয়ে আছে। পুলিশি গাম্ভীর্য ছেড়ে ফেলে মেয়েটাকে কখনো কাছে পেলে বুকে টেনে বলতেন মন্দিরা, এত দুঃখ কেন চোখের তারায়? তোর মা বুঝি আর আদর করে না? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।